বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। বিভিন্ন পরীক্ষা আসে নিচের সেন্টেন্স কোন সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তো আমরা এখন শিখবো যে কোন কোন ভিত্তিতে বলা যাবে এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। প্রথমে সিম্পল সেন্টেন্সটা চিনে নেই। সিম্পল সেন্টেন্স চেনার জন্য আমার আগে চিনতে হবে সাবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম আছে কিনা ওই সেন্টেন্সের মধ্যে। সাবজেক্টিভ ফর্ম যদি থাকে সেটা সাবজেক্টের তিনটা ফর্ম আছে, তিনটা ফর্ম। আর হচ্ছে সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, আর হচ্ছে পসেসিভ। সাবজেক্টিভ ফর্ম হলো আই, হি, উই। এগুলোর অবজেক্টিভ ফর্ম হলো মাই, হিম, আস। পসেসিভ ফর্ম হলো দাঁড়াইলে হয় বিভক্তি দাঁড়াইছে মাই, হিজ, আওয়ার্স। এই হচ্ছে একটা সাবজেক্টের যে তিনটা ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো আমার সিম্পল সেন্টেন্সের জন্য আমার দরকার হবে এই সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যদি থাকে এরপরে আমি খুঁজবো এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে কি না। এবার আমাদের ফাইনাইট ভার্ব চেনার জন্য একটা ভার্বের যে 7টা রূপ আছে, এই ভার্বের 7টি ফর্ম। হ্যাঁ, 7টি ফর্মের মধ্যে 1 নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে প্রেজেন্ট, 3 নম্বরে হচ্ছে পাস্ট, 4 নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, 5 নম্বরে হচ্ছে ইনফিনিটিভ, 6 নম্বরে ডিরাইভড, 7 নম্বরে পারফেক্ট পার্টিসিপল। এই যে ভার্বের 7টা রূপ দেয়া হলো, এই 7টা রূপের মধ্যে প্রথমটা হচ্ছে বেস ফর্ম, দ্বিতীয়টা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, জিরান্ড ফর্ম, পারফেক্ট পার্টিসিপল ফর্ম। এর যদি উদাহরণ দেওয়া হয়, জিরান্ড বেস ফর্ম হচ্ছে গো। বেস ফর্ম বলতে বোঝায় মূল ভিত্তি। এই শব্দটা কিভাবে পৃথিবীতে আসছে? গো পৃথিবীতে গো হয়ে আসছে, অন্য কোনো ফর্ম ছিল না। এরপর প্রেজেন্টে এর জন্য গো অথবা গোজ রাখা হয়। পাস্টে গিয়ে সেটা হয় ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে হয় গন। তারপরে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, তার মানে টু গো। আর জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার মানে গোয়িং। এরপরে পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে গন। এই যে আমরা 7টা ফর্ম পাইলাম একটা ভার্বে। তো 7টা ফর্মের মধ্যে প্রথম যে 3টা ফর্ম আছে, বেস, প্রেজেন্ট এবং পাস্ট, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো হচ্ছে আজীবন ফাইনাইট ভার্ব। এরপরে এই যে শেষের 4টা, এই শেষের 4টা হলো নন ফাইনাইট ভার্ব। তবে এইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, শেষের যে 4টা নন ফাইনাইট ভার্ব আছে, সেই 4টা নন ফাইনাইট ভার্বের মধ্যে 7 নম্বরে যে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে আজীবন নন ফাইনাইট ভার্ব। আজীবন নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটাকে কখনো ফাইনাইট করা যাবে না। তবে এই যে 4, 5, 6 পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান, এই তিনটাকে চাইলে আমরা ফাইনাইট ভার্ব করতে পারি। কিভাবে ফাইনাইট ভার্ব করা যায়? এর আগে যদি আমরা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব ইউজ করি, তখন এই 3টা নন ফাইনাইট ভার্বের ফর্ম হয়ে যাবে ফাইনাইট ভার্ব। আমি একটু উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করতেছি। এইদিকে
আমি বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ইনফিনিটিভ জিরান্ড, এই তিনটা হলো নন ফাইনিট। তবে এর আগে যদি আমি এই তিনটা হলো নন ফাইনিট ভার্ব, এর আগে যদি আমি অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব ইউজ করি তখন যেটা হয়ে যাবে ফাইনিট ভার্ব। বোঝা গেল কিনা ক্লিয়ারলি? এই তিনটা প্রকার যে নন ফাইনিট ভার্বের, সেইখানে এর আগে অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব যদি ইউজ করা হয় এবং তখন হয়ে যাবে এটা ফাইনিট ভার্ব। তার মানে বি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের, যেমন যদি আমি হ্যাজ লিখি, হ্যাজ নন ফাইনিট হচ্ছে, ধরে যদি পাস্ট পার্টিসিপল মনে করেন যে গন ছিল, সেই গন এটা তো এখানে হচ্ছে নন ফাইনিট, তবে এইখানে যদি বসে সেই গন তখন সেটা হয়ে যাবে ফাইনিট ভার্ব। কেন? কারণ নন ফাইনিটের আগে আমার অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বসছে। ঠিক আছে, এইভাবে আমরা এই যে তিনটা নন ফাইনিট, এই তিনটা নন ফাইনিটকে আমি ফাইনিট করতে পারি। আর বেস, প্রেজেন্ট, পাস্ট এই তিনটা তো ছিলই ফাইনিট, তার মানে জন্মগতভাবে তিনটা ফাইনিট, আর এই তিনটা নন ফাইনিটকে ফাইনিট করা যায়। টোটাল সাব টোটালে ধরলে আমার 6টা হচ্ছে ফাইনিট ভার্ব, আর শেষে যেটা ছিল পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং গন, ওটা হচ্ছে আজীবন নন ফাইনিট, ওইটাকে কখনো ফাইনিট করা যাবে না। তো আমি বলেছিলাম যে আমার সিম্পল সেন্টেন্স চেনার জন্য শর্ত হলো এই সেন্টেন্সের মধ্যে একটা থাকবে সাবজেক্ট আর একটা থাকবে ফাইনিট ভার্ব। তো আমি যদি একটা এখানে উদাহরণ দেখাই, তারপরে আমি এখানে বের করব কয়টা আছে ফাইনিট ভার্ব, কয়টা আছে সাবজেক্ট। ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। যদিও এটা একটা খুব কমন উদাহরণ, তারপরে এটি দিয়ে দিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এইখানে শুরুতে আমি যদি এখানে খোঁজ করতে থাকি সাবজেক্ট, এইটা আপাত দৃষ্টিতে মনে হলো এটা কিন্তু সাবজেক্ট না, কারণ এটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমি বলেছি সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম থাকতে হবে, তার মানে এইটা সাবজেক্ট না। এরপরে এই যে হচ্ছে বিং ভার্ব, চেহারা দেখা গেল এটা মূলত ফাইনিট ভার্ব না। কেন? কারণ আমার কথা ছিল যদি জিরান্ড হয় সেটা নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব হওয়ার কারণে এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো আমি সাবজেক্টও পাইলাম না, নন ফাইনিট ভার্বও পাইলাম না। এরপর এইখানে যদি আমি দেখি, এটা হচ্ছে আমার সাবজেক্ট নাম্বার 1, ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব হচ্ছে একটা। তার মানে আমার এই পুরো সেন্টেন্সের মধ্যে একটা ফাইনিট ভার্ব আর একটা হলো সাবজেক্ট। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই টাইপের যত সেন্টেন্স দেখা যাবে পৃথিবীতে, এর দৈর্ঘ্য অনেক বড় হতে পারে, অনেক বড় বাড়াতে পারে, বাট যদি একটা শুধুমাত্র ফাইনিট ভার্ব আর একটা শুধুমাত্র সাবজেক্ট থাকে তখন সেটা আমি সিম্পল হিসেবে গণনা করব। এর বাইরে এটা যত বড়ই লম্বা সেন্টেন্স হোক না কেন এটা আমার দেখার সুযোগ নাই। আশা করি এরপরে সিম্পল সেন্টেন্স ব্যাপারে বলার কিছু থাকে না। এরপরে যদি আপনাদের কোনো জটিলতা মনে হয় কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স চেনার হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনব? একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, একটা হচ্ছে নির্ভরশীল আর একটা হচ্ছে মূল। যেটা মূল সেটার উপর নির্ভর করে নির্ভরশীল যেটা। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি শুরুতেই, তাহলে ভালো হবে। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এরপরে আমার কথা হচ্ছে এইখানে আমি কিভাবে বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা বোঝানোর কিছু সিস্টেম আমি শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্লোজ, কমার পরে যেটা এটা হচ্ছে আরেকটা ক্লোজ। প্রথমে আমি যদি প্রথম ক্লোজটার দিকে তাকাই, সেটার অর্থ কি দাঁড়ায়? দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। এইখানে যদিও সে গরিব শোনার পরে শ্রোতার মনে একটু আবেগ থাকে, একটু শোনার ইচ্ছা থাকে, যদিও সে গরিব। এর পরের অংশ কি? একটা সেন্টেন্স শোনার পরে যদি আকাঙ্ক্ষা থাকে পরের অংশ শোনার, তখন আমরা বুঝবো ওই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের পরবর্তী অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ। তো এইরকম যত সেন্টেন্স দেখা যাবে যে প্রথম অংশ শোনার পরেও দ্বিতীয় অংশ শোনার আগ্রহ তৈরি হবে, তখনই আমি সেটাকে বলতে পারবো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ
প্রথম অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা শোনার পরে শ্রোতার মনে পরের অংশ পূর্ণভাবে শোনার জন্য ইচ্ছা হয় প্রিন্সিপাল ক্লজের উপর, যেটা নির্ভরশীল। তো এই স্ট্রাকচারে যতগুলো সেন্টেন্স দেখবো সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স মানে স্বাভাবিকভাবে চেনার জন্য কিছু কনজাংশন আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশনগুলো মুখস্থ করলে সেন্টেন্স দেখলে সাথে সাথে বোঝা যাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেই কনজাংশনগুলো লিখে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন, তবে সুবিধা হবে। দো, অলদো, লেস, আনলেস, বিফোর, আফটার, সিন্স, ইফ, দ্যাট, তারপরে হচ্ছে দো, অলদো, লেস, আনলেস, বিফোর, আফটার, তারপরে হচ্ছে ডব্লিউএস যতগুলো আছে, যেমন হাউ, হ্যাঁ, হু, তারপরে হাউ, তারপরে হুম, হুমএভার, এগুলো আপাতত মুখস্থ করলে হয়ে যাবে, কারণ পরীক্ষায় এগুলোর বাহিরে স্বাভাবিকভাবে আসে না। এই শব্দগুলো, এই কনজাংশনগুলো মুখস্থ করলে এই কনজাংশন যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে শেষে বাকি রয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, দুইটাই থাকবে প্রিন্সিপাল ক্লোজ। যেমন উদাহরণ দিচ্ছি, হি ইজ পুয়ার, বাট হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা দেখেন, এই যে হি ইজ পুয়ার দ্বারা যেই একটা ক্লোজ রইলো, এটা হচ্ছে ক্লোজ মার্কার, এটা দ্বারা পুরো সেন্টেন্সটা যুক্ত হলো, একটা ক্লোজ একটা ক্লোজ। হি ইজ পুয়ার, সে হলো দরিদ্র। এটা শোনার পরে কি আমাদের পরের অংশ শোনার কোনো প্রয়োজন থাকে? থাকে না। কেন থাকে না? কারণ এই সেন্টেন্স মানে এই অংশটাই পুরো একটা অর্থ মিন করে, যার পরে শ্রোতার মনে অন্য কোনো অংশ শোনার মতো স্পৃহা, আকাঙ্ক্ষা থাকে না। ফলে এই দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে? দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন অ্যান্ড, অর, বাট, হ্যাঁ, তারপরে হচ্ছে আইদার, অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো, এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তার মানে হলো, আমি সেই কনজাংশনগুলো লিখে দিচ্ছি, অ্যান্ড, অর, বাট, দেয়ারফর, তারপরে হচ্ছে নট অনলি, but also, either or, neither nor, on the other hand, ইত্যাদি। এগুলা থাকলে আমরা বুঝে নেব, এগুলো দ্বারা যদি দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়, তখন আমরা ভেবে নেব সিম্পলি হচ্ছে কম্পাউন্ড একটা সেন্টেন্স। আমি আপনাদের ইন ব্রিফে উদাহরণ তিনটা, একই সেন্টেন্স একই অর্থ দিয়ে তিনটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথমটা হচ্ছে এক্সাম্পল দেয়া গেল, in spite of his being poor, he is honest. আবার এটাকে আমি, এটা তো সিম্পল তাই না? কেন সিম্পল সেটা তো বলে দিলাম, আপনারা তো অবশ্যই আশা করে প্র্যাকটিস করতে পারবেন। এরপরে এই সেন্টেন্স দ্বারাই আমি যদি কমপ্লেক্স করতে চাই, তখন আমি বলবো দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এটা হচ্ছে কমপ্লেক্স।
লাস্ট যেটা কম্পাউন্ড, একই সেন্টেন্স দ্বারা কম্পাউন্ড হচ্ছে এটা হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো আমি একই সেন্টেন্স থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটা রূপ বের করে ফেললাম, ঠিক আছে? এইভাবে আপনারা চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। আজকে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের যে 3 প্রকার, ওইটা বিভিন্ন গাইড আছে আপনাদের বাসায়, ওইটা থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না আপনাদের। তো ভালো থাকবেন আশা করি। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য এক ভিডিওতে। সেই ভিডিওর টপিক থাকবে সেই ভিডিওর টপিক থাকবে অর্থ অনুযায়ী সেন্টেন্সের যে 5 প্রকার সেটা। ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর আমার এটা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট, এখানে আপনারা অনেক শিক্ষামূলক ভিডিও পাবেন, অলরেডি আপলোড করা আছে আর নতুন নতুন আপলোড করতেছি। সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যা উপকারী সে সমস্ত কিছু এখানে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।